বিয়েবাড়ির ক্যামেরা নিয়ে অনেকে বিয়েবাড়ির ভিডিও শ্যুট করতো, সেই মানের জিনিসপত্র তৈরি করা মাল, ওইসব জিনিসপত্র নিয়ে আমরা কোনো কমেন্ট করছি না। মানুষই বিদায় করি। দিলীপ ঘোষ গিয়েছেন সিনেমাটা দেখতে। না, বৌদিকে নিয়ে সমুদ্রের ধারে ঘুরে বলে আজকে হাইকোর্ট বলছে যে পুজোর অনুদান দেওয়া হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের অশান্তিতে এখনো পর্যন্ত রাজ্য যারা ক্ষতিপূরণ পাওয়ার কথা তাদেরকে টাকা দিয়ে দিতে পারবে না। সেটা হাইকোর্ট যখন বলেছেন কোনো অবজারভেশন তাদের, সেখানে রাজ্য সরকারের যারা আইনজীবী আছেন তারা নিশ্চয়ই বিষয়টা খোঁজ নিয়ে জানাবেন। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। এবারে দুর্গাপুজো নিয়ে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের সাথে বারবার বৈঠক করছে, বলছে বিভিন্ন জনকে বিভিন্ন রকম দায়িত্ব, গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। আচ্ছা, বিজেপি যত এখন দুর্গাপুজো নিয়ে কথা বলবে তত বেশি বোঝা যাবে যে এদের দ্বিচারিতা এবং দিশাহীন রাজনীতি। একটা সময় বলতো বাংলায় দুর্গাপুজো হয় না, ডাহা মিথ্যা। তারপর দেখা গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদান দেন পুজো অর্থনীতিকে চাঙ্গা করতে, তখন তারা তা বিরোধিতা করলো। তো এখন আবার কখনো হল ভাড়া করে পুজো করতে যায়, কখনো নিজেরা আবার অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলে, কখনো দিল্লি থেকে কাউকে ডাকে। বিজেপি নেতাদের পুজোটা কোথায় বলুন তো? বিজেপি নেতারা দু একজন দল বদলু ছাড়া, যারা আগের দল করতো তাদের দু একজন কিছু পুজোর সঙ্গে জড়িত, সেই দল বদলু দু একটা বাদ দিলে বিজেপির আদি নেতাদের কোনো পাড়া আছে, কোনো ক্লাব আছে, কোনো পুজো আছে? আপনি তৃণমূল নেতার যখন সিপিএমেরও জমানা ছিল, তৃণমূলের পুজোর সঙ্গে জনসংযোগ, যেমন ফিরাদ হাকিম, ববি হাকিম, চেতলা অগ্রণী, অরূপ বিশ্বাস, সুরুচি সংঘ, সুজিত বোস, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এরকম বিভিন্ন জেলায় জেলায় দেখা যাবে যে তৃণমূলের নেতা কর্মীরা তারা একদম মানে পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এলাকায় ক্লাব। আপনি একটা বিজেপি নেতার পাড়ায় যোগাযোগ আছে বলতে পারবেন? একটা বিজেপি নেতার কোনো ক্লাব আছে? সেই বিজেপি নেতা কোনো কালে কোনো পুজোর সঙ্গে জড়িত ছিল? এখন হল ভাড়া করে পুজো করতে যায়, বলছে সল্ট লেকে নাকি হল একটা ভাড়া করে পুজো করে। ভাড়া করে পুজো করবে কেন? আমাদের পাড়ায় তো আমাদের তো ভাড়া করে পুজো করতে হয় না। আমার পাড়ার ক্লাবের সঙ্গে আমি জন্মলগ্ন থেকে জড়িত। সুতরাং বিজেপি যারা পুজোর সঙ্গে, এলাকার সঙ্গে, মানুষের সঙ্গে, বাংলার মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা হঠাৎ গুটিয়ে ঢুকতে গেলে এই অবস্থাই হয়। অঞ্জলি দেবে, আরতি করবে, জনসংযোগ করবে। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে গেলেন হুমায়ুন কবির বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, তা নিয়ে বিতর্ক হয়। জীবন কৃষ্ণ সাহাকে সম্প্রতি ইয়ে করেছিলেন, ইডি গেছিল এবং তারা এইসব নিয়ে আবার আলোচনায় এসেছিলেন জীবন কৃষ্ণ সাহা। তারপরে তার সঙ্গে দেখা করতে গেলেন আদালতে। যে স্বাস্থ্যক্ষেত্রে এবং জীবন বীমাতে আপনারা জিএসটি প্রত্যাহারের জন্য আন্দোলন করেছিলেন, সেই সফলতা আপনারা পেয়েছিলেন। তার সুফল বোঝাতে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কলকাতায় এলেন এবং জিএসটির কি সুফল বোঝালেন? আরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই যে আজকে সুফল বোঝাচ্ছেন, এটা তো ছিল কুফল। সুফলটা তো এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যে জিএসটির কাঠামো করেছিলেন সেটার পুরোটাই ছিল কুফল। অর্থাৎ একদম ধনীতম ব্যক্তিরা যে প্রোডাক্ট ব্যবহার করে তার উপর জিএসটি নেই বা জিএসটি কম, আর সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যা ব্যবহার করে তার উপর জিএসটি বেশি। তার সঙ্গে স্বাস্থ্য বিমা বা জীবন বিমা, যেগুলো মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের উপর 18% জিএসটি। তো এটা প্রথম তো তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন সেই গোটা দেশব্যাপী সচেতন হয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর, তৃণমূল কংগ্রেস বলার পর। তো ওনাকে সংশোধন করতে উনি বাধ্য হয়েছেন। তো ফলে উনি দিয়েছিলেন কুফল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সুফলে পরিণত করতে বাধ্য করেছেন কেন্দ্রকে। কিন্তু ওই জিএসটিটা বিভিন্ন ক্ষেত্রে তুলে দেওয়ার ফলে 20,000 কোটি টাকার মতো রাজস্ব ক্ষতি হচ্ছে রাজ্যে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো টাকা রাখবে না। আমরা সেটা তো বলছি তো, যে এই জিএসটির যে পুনর্বিন্যাস, তো পুনর্বিন্যাসের অনুপাত অনুযায়ী তো রাজ্য পাবে। তো সুতরাং সেই জায়গাটাও তো সুনিশ্চিত করতে হবে কেন্দ্রকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।